দেশের বিভিন্ন স্থান থেকে যুক্ত হওয়া নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি রিঙ্কন দাস, সহকারী শিক্ষক, চট্টগ্রাম সিটি কর্পোরেশন মিউনিসিপ্যাল মডেল স্কুল অ্যান্ড কলেজ। আজ আমরা বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করব। তোমরা তোমাদের বিজ্ঞান বই নিয়ে সপ্তম অধ্যায়টি বের করো। আমাদের আজকে পাঠ্যসূচিতে আলোচ্য অধ্যায় হলো অম্ল, ক্ষার ও লবণের ব্যবহার। তোমরা তো অনেক কাঁচা ফল খেয়েছো, আবার লেবু, আমলকি প্রভৃতিও খেয়েছো। এগুলো তো খেতে টক হয়, তাই না? আবার দইও টক হয়। কখনো কি তোমাদের মনে প্রশ্ন জেগেছে কেন এগুলো টক হয়? এগুলোর মধ্যে কী এমন থাকে যার কারণে এগুলো টক হয়? এই সম্পর্কে অষ্টম শ্রেণীতে তোমরা কিছুটা ধারণা পেয়েছো। অনেকেই মনে করতে পেরেছো আশা করি। এগুলো টক হওয়ার কারণ হলো অম্ল বা অ্যাসিড। আজ এগুলো নিয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব। আমাদের আজকের মূল আলোচ্য বিষয় হলো অম্ল বা অ্যাসিড। আজকের পাঠ শেষ করলে তোমরা কী কী শিখন ফল অর্জন করতে পারবে তা জেনে নেওয়া যাক। প্রথমত, অম্ল বা অ্যাসিড কী তা জানতে পারবে। দ্বিতীয়ত, জানতে পারবে আমাদের প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার কী এবং অ্যাসিড ব্যবহারের সময় কী কী সাবধানতা অবলম্বন করতে হবে। তৃতীয়ত, জানবে অ্যাসিডের অপব্যবহার এবং এর শাস্তি। চলো তাহলে এবার আমরা আজকের পাঠ শুরু করি। অষ্টম শ্রেণীতে তোমরা অ্যাসিড সম্পর্কে ধারণা পেয়েছো। অ্যাসিড সম্পর্কে বলার আগে চলো দেখা যাক আমাদের দৈনন্দিন জীবনে আমরা অ্যাসিড দেখি বা ব্যবহার করি কিনা। এর আগেই বলেছি বিভিন্ন ফলের কথা। ফলগুলো টক হওয়ার কারণ হলো অ্যাসিড। আবার আচারে যে ভিনেগার দেওয়া হয় তাও কিন্তু এক ধরনের অ্যাসিড। এই অ্যাসিডগুলো আমরা খেতে পারি। আবার এমন কিছু অ্যাসিড আছে যেগুলো আমরা খেতেই পারি না, এমনকি স্পর্শও করতে পারি না। এবার চলো আমরা অ্যাসিডের সংজ্ঞা জেনে নিই। যে সকল পদার্থকে পানিতে দ্রবীভূত করলে আয়নিত বা বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন অর্থাৎ H+ উৎপন্ন করে তাদের অ্যাসিড বলে। একটু আগেই বলেছি আমরা কিছু অ্যাসিড খেতে পারি, আবার কিছু অ্যাসিড খেতেও পারি না, স্পর্শও করতে পারি না। যেগুলো আমরা খেতে পারি সেগুলো হলো জৈব অ্যাসিড, যেমন ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। এই জৈব অ্যাসিডগুলো পানিতে সম্পূর্ণ পরিমাণে বিয়োজিত হতে পারে না, আংশিক পরিমাণে বিয়োজিত হয়। তাই এদের দুর্বল বা মৃদু অ্যাসিড বলে। আবার অন্যান্য কিছু অ্যাসিড যেগুলো আমরা স্পর্শ করতে পারি না বললাম, সেগুলো হলো অজৈব বা খনিজ অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই অজৈব অ্যাসিডগুলো পানিতে প্রায় সম্পূর্ণই বিয়োজিত বা আয়নিত হয়। তাই আমরা এদের বলে থাকি সবল বা শক্তিশালী অ্যাসিড। এখানে তোমাদের একটি মজার বিষয় জানিয়ে রাখি, কার্বনিক অ্যাসিড অজৈব অ্যাসিড হলেও এটি কিন্তু একটি দুর্বল অ্যাসিড। এখন আরও কয়েকটি অ্যাসিডের নাম জেনে নিই। অ্যাসিটিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড। এই যে অ্যাসিডের নাম বললাম এগুলো হলো দুর্বল অ্যাসিড। আর সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডগুলো হলো শক্তিশালী অ্যাসিড। এবার ছোট একটা গল্প বলি। আকাশ তার বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল। খেলতে খেলতে হঠাৎ তাদের ক্রিকেট বলটি একটি ঝোপে গিয়ে পড়ল। আকাশ সেখানে বল আনতে গেল। এমন সময় সেখানে একটি বোলতা তাকে হুল ফুটিয়ে দিল। সে যন্ত্রণায় চিৎকার করতে করতে বাসায় গেল। বাসায় তার মাকে বলল, মা, আমাকে বোলতা হুল ফুটিয়ে দিয়েছে। এই শুনে তার মা তাকে একটি মলম লাগিয়ে দিলেন। কিছুক্ষণ পর তার জ্বালা একটু কমে এলো। আচ্ছা বন্ধুরা, তোমরা কি বলতে পারবে কীভাবে এই জ্বালা কমলো? আমি তোমাদের বলে দিচ্ছি। বোলতার হুলে থাকে হিস্টামিন নামক ক্ষারক পদার্থ। আকাশের মা যে মলমটা লাগিয়েছিলেন তাতে অম্লধর্মী পদার্থ থাকে, ফলে তা হিস্টামিনের সাথে বিক্রিয়া করে তাকে প্রশমিত করে ফেলে, যার কারণে জ্বালাপোড়া কমে গেল।
আরেকটা উদাহরণ দিই। তোমরা বিভিন্ন অনুষ্ঠানে পোলাও, মাংস বা বিরিয়ানি খাওয়ার পর বোরহানি বা কোমল পানীয় খেয়ে থাকো। কখনো কি ভেবেছো এগুলো কেন খাওয়া হয়? খাদ্যকে হজম করার জন্য আমাদের পেটে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। এটির মাত্রার হেরফের হলে আমাদের হজমে অসুবিধা হয়। কোমল পানীয় বা বোরহানি অল্প মাত্রায় অম্লীয়, তাই এগুলো আমাদের হজমে সহায়তা করে। বিভিন্ন ফলে কী কী অ্যাসিড থাকে তা তো তোমরা জানোই। এই অ্যাসিডগুলো আমাদের বিভিন্ন প্রকার রোগ প্রতিরোধে সহায়তা করে। তোমাদের বাসায় যখন আচার বানানো হয়, কখনো কি খেয়াল করেছো আচারে ভিনেগার নামক একটি পদার্থ দেওয়া হয় যা কিছুটা টক স্বাদের? এই ভিনেগার কেন দেয় তা কি তোমরা জানো? এই ভিনেগার হলো মূলত অ্যাসিটিক অ্যাসিড, যা আচারে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আবার জমিতে যে সার ব্যবহার করা হয় সেগুলো কিন্তু বিভিন্ন রকম অ্যাসিড থেকেই উৎপন্ন হয়। তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রাত্যহিক জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে নানা রকম অ্যাসিড। তাই আমাদের জীবনে অ্যাসিডের ভূমিকা অপরিসীম ও অনস্বীকার্য। তবে কিছু কিছু অ্যাসিড, বিশেষ করে শক্তিশালী অ্যাসিডগুলো মানবদেহের জন্য যেমন মারাত্মক ক্ষতিকর, তেমনি আমাদের অনেক প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহার্য জিনিসপত্রেরও অনেক ক্ষতি করে। এসব অ্যাসিড আমাদের শরীরে কোথাও লাগলে সে স্থান পুড়ে যায় এবং সেখানে মারাত্মক ক্ষত সৃষ্টি করে। তোমরা হয়তো অ্যাসিড ছুঁড়লে মানুষের শরীর কীভাবে ঝলসে যায় সেগুলো পত্রিকায় বা টেলিভিশনে খবরে দেখেছো। অন্যদিকে অ্যাসিড কাপড়ে লাগলে কাপড়ও পুড়ে যায় কিংবা ছিদ্র হয়ে যায়। একইভাবে ধাতব পদার্থগুলো অ্যাসিডের সংস্পর্শে এলে তাও ক্ষয় হয়ে যায়। অতএব অ্যাসিডের ব্যবহারে আমাদের খুবই সাবধান হতে হবে। কোনো কারণে গায়ে অ্যাসিড পড়লে সাথে সাথে প্রচুর পানি দিয়ে জায়গাটা ধুয়ে ফেলতে হবে। প্রয়োজনে ডাক্তারের পরামর্শ নেবে। তোমরা কিন্তু পরীক্ষাগারে বা কোথাও কখনো কোনো অ্যাসিড ধরতে বা স্পর্শ করতে যাবে না, তাহলে শরীরে ক্ষতি হতে পারে। এই ব্যাপারে খুব সাবধান থাকবে। কিন্তু একান্তই কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই শিক্ষকের সাথে কথা বলে নেবে। আচ্ছা বন্ধুরা, তোমরা তো জানোই প্রায় সব জিনিসেরই ভালো খারাপ দুটো দিক আছে। অ্যাসিড যেমন আমাদের জন্য অনেক উপকারী এবং আমাদের অনেক কাজে লাগে, তেমনি এর অপব্যবহার আমাদের ক্ষতির কারণ হতে পারে। পৃথিবীর সকল সমাজেই এক দুইজন খারাপ বা নিষ্ঠুর চরিত্রের মানুষ থাকে। তারা নিজের প্রতিহিংসা মেটাতে অন্য মানুষের শরীরে অ্যাসিড ছুঁড়ে মারার মতো ভয়ানক অপরাধও করতে পারে। যার উপর অ্যাসিড ছুঁড়ে মারা হয় তার শরীর সম্পূর্ণ ঝলসে যায়। মুখমণ্ডলে অ্যাসিড ছুঁড়লে সেটি বিকৃত আকার ধারণ করে। এ কারণে যারা অ্যাসিড সন্ত্রাসের শিকার হন তারা তাদের বিকৃত চেহারা নিয়ে জনসম্মুখে আসতে চান না। এমনকি অনেক ক্ষেত্রে তারা আত্মহত্যার পথও বেছে নেন। যারা অ্যাসিড সন্ত্রাসের শিকার হন তাদের পুরো পরিবারে নেমে আসে দুর্বিষহ জীবন। তাই অ্যাসিড সন্ত্রাসের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে এবং মানুষকেও এ ব্যাপারে সচেতন করতে হবে। আমাদের দেশের প্রচলিত আইন অনুযায়ী অ্যাসিড ছোড়ার শাস্তি হলো যাবজ্জীবন কারাদণ্ড অথবা মৃত্যুদণ্ড। যার উপর অ্যাসিড ছোড়া হয় সে যেমন ক্ষতিগ্রস্ত হয়, যে ছোড়ে তার পরিবারেও কিন্তু দুর্ভোগ নেমে আসে। তাই আমাদের এ ব্যাপারে কঠোর জনসচেতনতা গড়ে তুলতে হবে, যাতে কেউ কখনো এই ঘৃণিত কাজে জড়িয়ে না পড়ে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের পাঠটি আশা করি তোমাদের অনেক উপকার করবে। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। পরবর্তী ক্লাসে আমরা অন্য কিছু অংশ আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভ বিদায়।